একাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে, মনোযোগ সহকারে শুনবে। আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয় প্রথম পত্রের অধ্যায় 1 থেকে ডিএনএ অ্যাপ্লিকেশন সম্পর্কে পড়াবো। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, মনোযোগ সহকারে শুনবে। বাসায় বসে পড়ে বোঝার অবকাশটা কম, শিক্ষকের লেকচার শুনতে হবে। আশা করি সবাই মনোযোগী হবে। শোনো কি বলছে। ডিএনএ অ্যাপ্লিকেশন, বাংলায় অনুলিপন লিখেছি। নতুন একটা টার্ম হয়তোবা অথবা ক্লাস 10 হালকা একটু পড়েছ, বুঝে হোক না বুঝে হোক। যে প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ থেকে তার অনুরূপ ডিএনএ উৎপন্ন হয় তাকে ডিএনএ অ্যাপ্লিকেশন বা অনুলিপন বলে, অর্থাৎ একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ সৃষ্টির প্রক্রিয়া। বিজ্ঞানী লেভিয়েন্থাল ও ক্রেন ডিএনএ অনুলিপনের 3টি অনুকল্প, হাইপোথিসিস ধারণা, অনুকল্প প্রস্তাব করেন। নাম্বার 1, সংরক্ষণশীল অনুকল্প বা কনজারভেটিভ হাইপোথিসিস। এই প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ এর অনুসূত্র দুটো সম্পূর্ণভাবে পরস্পর থেকে পৃথক হবার পর প্রত্যেকটি ছাঁচ হিসেবে আলাদাভাবে দুটো নতুন অনুসূত্র তৈরি করে। এরপর সৃষ্ট নতুন অনুসূত্র ছাঁচ থেকে পৃথক হয়ে নতুন ডিএনএ অণু সৃষ্টি করে এবং মাতৃ অনুসূত্র দুটো আলাদাভাবে সংরক্ষিত হয়। এই জন্যই সংরক্ষণশীল বলেছে। ফিগারটা একটু লক্ষ্য করো, আমি তো পড়ে গেলাম, তোমাদেরকে বুঝতে হবে। এই একটি ডিএনএ মলিকিউল, তোমরা জানো ডিএনএ দ্বিসূত্রক এবং এই ডিএনএটি একটি কেন্দ্রীয় অক্ষকে বেস করে ডান পাশে, ডান দিকে, ডান থেকে বামে প্যাচ সৃষ্টি করে ঘুরে একটি ডিএনএ অণুর কি বলবো স্ট্রাকচার আর কি। লক্ষ্য করো, এইটা যদি একটি পুরাতন ডিএনএ অণু হয়, এই দেখো এই পুরাতন ডিএনএটা রয়ে গেছে, এই নতুন করে একটি ডিএনএ সৃষ্টি হয়েছে। কালারটা দুটো দুরকম দেওয়া হয়েছে নতুন পুরাতন বোঝার জন্য, আর কিছুই না। যে পুরাতন ডিএনএ কালো হবে, নতুন ডিএনএ সাদা হবে, সেরকম না। তুমি যাতে বুঝতে পারো এটা একটা নতুন ডিএনএ সূত্র, ডিএনএ তৈরি হলো, এটা পুরাতন ডিএনএ, বাট এই ডিএনএটা সাঁস হিসেবে ব্যবহৃত হয়ে এই নতুন ডিএনএ মলিকিউলের জন্ম দিয়েছে। বাট পুরাতন ডিএনএ দুটো আবার সেই অক্ষত অবস্থায় থেকে গেছে, এই জন্য সংরক্ষণশীল। পরের স্লাইডে যাই, একটু লেংদি, এই জন্য বুঝতে হবে, দ্রুত আমাকে এগুতেও হবে। সেমি কনজারভেটিভ হাইপোথিসিস, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। এই প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ অণু থেকে দুটি নতুন ডিএনএ অণু সৃষ্টি হয়। নতুন সৃষ্ট ডিএনএ অণু দুটোর প্রত্যেকটিতে একটি মাতৃসূত্র, অন্যটি নতুন সূত্র। এই জন্য একে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বা পদ্ধতি বলে। অনুকল্পটি পরে সঠিক বলে প্রমাণিত হয়। 3টি হাইপোথিসিস তোমরা এখানে দেখবা, তবে এই সেমি কনজারভেটিভ মডেলটা সঠিক বলে পরে প্রমাণিত হয়েছে। এই একটা পুরাতন ডিএনএ, এই যে পুরাতন ডিএনএ, দেখো এখান থেকে দুটো, এই একটি, এইখানকার একটি, যে কালো সূত্রটা মাতৃসূত্রকে, মাতৃ ডিএনএর একটি সূত্র, এই সাদা, তুলনামূলক সাদা যেটা, সেটা নতুন। তাহলে এখানে একটা ডিএনএ হলো, এখানে আরেকটা ডিএনএ। এই ডিএনএর মধ্যে একটি মাতৃসূত্র আর একটি নতুন সূত্র তৈরি হয়েছে। দুটো একই, এই যেটা, এই সূত্র দুটি একই রকম, বাট এখানে একটি মাতৃসূত্র, একটি নতুন সূত্র। এই একটি মাত্র এখানে আছে, একটি সংরক্ষিত থেকেছে, আরেকটি নয়। এই জন্য সেটা সেমি কনজারভেটিভ মডেল বা অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। এরপরে এটা দেখো, থার্ড ওয়ান, বিচ্ছুরণশীল অনুকল্প বা ডিসপারসিভ হাইপোথিসিস। এই প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ অণুর সূত্রদ্বয় বিশ্লিষ্ট বা খণ্ডিত হয়ে অনুলিপি সৃষ্টি করে। এরপর বিভিন্ন পরিমাণে নতুন ও পুরাতন মাতৃখণ্ডকের সংযুক্তির মাধ্যমে দুটো ডিএনএ অণু গঠিত হয়। এই যে লক্ষ্য করবে, এখানে এটি হচ্ছে পুরাতন, এটা থেকে এখানে একটি হয়েছে, এখানে একটি হয়েছে, বাট এখানে দেখো এই টোটালটা মাতৃসূত্র একই রকম কালো, এই টোটালটা নতুন সূত্র একই রকম সাদা, সেম দুটো একই রকম। বাট এইখানে দেখো, এইখানে এইখানে সাদাটা, এইখানে কালোটা, এইখানে কালোটা, পরে আবার দেখবে সাদাটা, যে খন্ডে খন্ডে বিচ্ছিন্ন ভাবে। সেমি কনজারভেটিভ মডেলে একটি মাতৃসূত্র আরেকটি নতুন সূত্র, বাট এইখানে দেখো
এক খণ্ড মাতৃসূত্রক, এক খণ্ড নতুন সূত্রক, এক খণ্ড মাতৃসূত্রক, এক খণ্ড নতুন সূত্রক, এভাবে করে খণ্ডে খণ্ডে বিচ্ছিন্নভাবে ডিএনএ অনুলিপিত হয়। এগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ নয়, হাইপোথিসিস, অনুকল্প মানে ধারণা, দর্শন। তবে সেমি কনজারভেটিভ মডেলটা বা হাইপোথিসিসটা সত্য বলে, সঠিক বলে পরে প্রমাণিত হয়। নেক্সট স্লাইডে খেয়াল করো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা পড়াচ্ছি, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ অণুর রেপ্লিকেশন, এটি পড়াবো কারণ এটি সঠিক বলে প্রমাণিত হয়েছে, তাই ডিএনএ রেপ্লিকেশন আসলে তোমরা এটি লিখবা। ডিএনএ অণুর রেপ্লিকেশন হয়ে থাকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, অর্থাৎ নতুন সৃষ্ট ডাবল হেলিক্স, ডিএনএ 2 সূত্র, ডাবল হেলিক্স মানে এটাই, এর একটি হেলিক্স থাকবে পুরাতন এবং অপর হেলিক্সটি হবে নতুনভাবে সৃষ্ট। ম্যাথিউ ম্যাসেলসন এবং ফ্রাঙ্কলিন স্টাহু 1958 সালে এটি প্রতিষ্ঠিত করেন। আদিকোষের ডিএনএ বৃত্তাকার, খেয়াল করো, প্রকৃত কোষ নয়, আদিকোষ, আর এটা এমসিকিউতে আসে। আদিকোষের ডিএনএ বৃত্তাকার, এতে কোনো প্রান্ত বা মাঝ নেই, একটা রিং এর মাঝে তো কোনো কিনারা প্রান্ত ভাগ থাকতে পারে না, বা মাঝখান বলে কোনো কথা নেই, তাই যে কোনো এক জায়গায় রেপ্লিকেশন শুরু হয় এবং রেপ্লিকেশন ফর্কটা পরে কনসেপ্টটা দিচ্ছি, দুই দিকে সরে গিয়ে মাঝামাঝি স্থানে মিলিত হয়ে দ্রুত রেপ্লিকেশন শেষ হয়। ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ, ব্যাকটেরিয়া যেহেতু অণুজীব, আদিকোষ, রেপ্লিকেশনে প্রতি মিনিটে 10 লক্ষ পর্যন্ত, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বেস পেয়ার যুক্ত হতে পারে। প্রকৃত কোষের ডিএনএ লম্বা সূত্রাকার, এর দুটি প্রান্ত থাকে, যেহেতু রেখাকার বা লম্বা বা সূত্রাকার, অবশ্যই দুই দিকে দুটি প্রান্ত থাকবে। এটি হলো প্রকৃত কোষের ক্ষেত্রে। তাছাড়া প্রকৃত কোষের ডিএনএ রেপ্লিকেশন গতিকম স্লো আদিকোষের তুলনায়, মিনিটে 500 থেকে 5000 পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। এই কারণে প্রকৃত কোষের লম্বা সূত্রাকার ডিএনএ কোনো প্রান্তেই রেপ্লিকেশন শুরু হয় না, যেহেতু গতি কম, এই জন্য রেপ্লিকেশন শুরু হয় সূত্রের মাঝে মাঝে, অর্থাৎ একই সাথে অনেক জায়গায় রেপ্লিকেশনটা শুরু হয়। এবং কেন এই যে প্রশ্নের অ্যান্সারটা এই জন্য, কারণ এটার গতি কম, এই জন্য একাধিক জায়গায় একই সাথে শুরু হলে এটা শেষ হতে তুলনামূলক কম সময় লাগবে। বাট আদিকোষের ক্ষেত্রে এটা দ্রুত রেপ্লিকেশন হয়, যার কারণে রেপ্লিকেশন ফর্কের কি হয়, যে কোনো এক জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয় এবং এটা দ্রুত শেষ হয়ে যায়। যাই হোক, এরপর দেখুন কি বলছে, এ কারণে প্রকৃত কোষের লম্বা সূত্রাকার ডিএনএ এর কোনো প্রান্তে রেপ্লিকেশন শুরু হয় না, রেপ্লিকেশন শুরু হয় সূত্রের মাঝে মাঝে একই সাথে বহু জায়গায়। যেমন ড্রসোফিলা নামক ফলের যে মাছি, তার 50,000 জায়গায় একসাথে রেপ্লিকেশন শুরু হয়। এরপরে আমরা দেখি, প্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করো, রেপ্লিকেশনের জন্য কি কি প্রয়োজন, এগুলো একটু মনে রাখতে হবে। প্রয়োজন হচ্ছে একটি সাস, অসংখ্য নিউক্লিওটাইড, ট্রাইফসফেট, বিকজ অফ ডিএনএ যে আমরা ডিএনএ পড়েছি, বলেছিলাম এটা নিউক্লিওটাইডের পলিমার, একের পর এক নিউক্লিওটাইড ফসফোডাইস্টার বন্ধনের মাধ্যমে লম্বা সূত্রক গঠন করে সেই সূত্রক দুটি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়, যুক্ত থেকে ডাবল স্ট্র্যান্ডেড, ডাবল হ্যালিক্সের এক একটি ডিএনএ মলিকিউল ফর্ম করে। যাই হোক, এরপর দেখো ট্রাইফসফেট মানে ফসফেট থেকে শক্তি পাবে, এই জন্য, কারণ যে কোনো ক্রিয়া বিক্রিয়ায় শক্তির প্রয়োজন, এই শক্তিটা ফসফেট থেকেই আসে। নিউক্লিওটাইডের মধ্যে বন্ড সৃষ্টির জন্য প্রচুর শক্তি, যা ট্রাইফসফেট থেকে আসে, ওই যে অ্যাটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, জিটিপি, গুয়ানোসিন ট্রাইফসফেট, তারপরে কি টিটিপি, এটা হচ্ছে থাইমিডিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট, এইভাবে আর কি। ডিটা হচ্ছে ডিঅক্সিরাইবোস, যেহেতু ডিএনএ, তার পেন্টোজ সুগারটা ডিঅক্সিরাইবোস। গুরুত্বপূর্ণ কিছু এনজাইম ও সহযোগী প্রোটিন, যাদেরকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা র্যাপ্লিজম, পরীক্ষায় প্রশ্নভাবে হয় র্যাপ্লিজম কি। র্যাপ্লিজমের প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ, এছাড়াও আছে হেলিকেজ, প্রাইমেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এবং গাইরেজ ও টপোআইসোমারেজ, আমরা পরে এগুলো জানবো। রেপ্লিকেশনের স্টেপগুলো কি দেখো, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশন ধাপসমূহ নিম্নরূপ, একটু বুঝতে হবে। ধাপ 1 এ আসো, ডাবল হেলিক্সকে, ডিএনএ ডাবল হেলিক্স, এই যে একটা ডিএনএ সূত্র, একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ, অবশ্যই একক স্ট্র্যান্ডে পৃথক করতে হবে। একক স্ট্র্যান্ড আমরা ওই যে অর্ধ সংরক্ষণশীল, এই ডাবল হেলিক্স, এখানকার এই যে এই হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে, এটা হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে, ভেঙে গেলে এই হাইড্রোজেন বন্ড ভেঙে গেলে সূত্রক দুটি পৃথক হয়ে যাবে। এখানে খেয়াল করো, এইটা একটা ডিএনএ, টোটালটা একটা ডিএনএ, ভালোভাবে লক্ষ্য করো। এখান থেকে যে স্লাইডের মতো একটা অংশ দিয়েছে,
সেই অংশটা এখানে একটু বড় করে এনলার্জ করে লার্জ স্কেল এটা দেখানো হয়েছে। এই যে দেখো, এইটা একটা ডিএনএ, এই ডিএনএ এর পেজ মাঝখানে পেজ খুলে গেছে, এই সেটার একটু অংশ এখানে লার্জ স্কেলে দেখানো হয়েছে। কারণ কি, ওই যে অর্ধ সংরক্ষণশীল একটি মাতৃসূত্রক নতুন আরেকটি সূত্রক তৈরি হবে, এই যে প্যাচ খুলে যেতে হবে, প্যাচ খুলে যেতে হলে হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে। ভাঙে কিভাবে ভাঙে আমরা একটু দেখবো। হাইড্রোজেন বন্ড যখন ভেঙে যায়, সূত্রক দুটি আলাদা হয়ে যায়, তখন প্রত্যেকটি সূত্রক সাস টেমপ্লেট, আমরা যেমন ইট তৈরি করি ব্রিক ফিল্ডে দেখবা একটা বক্সের মতো আছে, সেখানে মাটির ঢেলাটা দিয়ে দেওয়া হয় এবং পরে ওই বক্সের শেপে একটা ইট তৈরি হয়, ওইটা হলো সাস টেমপ্লেট। এখানে এই যে পুরাতন ডিএনএ মাতৃসূত্র, দুটি মাতৃসূত্রক আছে, দুটাই সাস হিসেবে কাজ করে এবং প্রত্যেকটার অপোজিটে নতুন করে আরেকটি সূত্রক তৈরি হয়, তাহলে একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ জন্ম হবে, সেটাই আমরা দেখব। এইটা হচ্ছে গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন, ওই যে এগুলো নাইট্রোজেনাস বেস। এই যে দেখো নাইট্রোজেনাস বেসের এইটা পেন্টোজ সুগার এস, তার সাথে নাইট্রোজেনাস বেস, তাহলে কি হয় নিউক্লিওসাইড, তার সাথে এটা হচ্ছে ফসফেট, ফসফেট গ্রুপ, এই তিনটা মিলে হচ্ছে নিউক্লিওটাইড। এই হচ্ছে হাইড্রোজেন বন্ড, এই হচ্ছে হাইড্রোজেন বন্ড। এস হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, এটা 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, পিতে হচ্ছে ফসফেট গ্রুপ। এটা মলিকিউলার স্ট্রাকচার আকারে দেখানো হয়েছে, এটা ফিজিক্যাল স্ট্রাকচার আকারে দেখানো হয়েছে। এই যে পেন্টোজ সুগার, 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 এই যে পেন্টোজ সুগার, তারপর এই যে নাইট্রোজেন বেসগুলো, এ সবসময় টি এর সাথে, জি সবসময় সি এর সাথে, টি সবসময় এর সাথে, সি সবসময় জি এর সাথে। দেখো এখানে জি, এখানে সি, এখানে সি, এখানে জি, এখানে টি, এখানে এ, এখানে টি, এখানে এ। তার মানে এ থাকলে অপর পাশে টি থাকতে হবে, জি থাকলে অপর পাশে সি থাকতে হবে। কারণ এই যে দেখো এই স্ট্রাকচারটা দেখো এখানে বসে যেতে পারে, এই স্ট্রাকচারটা দেখো এটা এখানে বসে যেতে পারে, এই জন্যই। এবং এই যে পেন্টোজ সুগার, এই যে পেন্টোজ সুগার, এখানকার যে গ্যাপটা, দূরত্ব যেটা, সেটা সি এবং জি মিলে কভার করতে পারে, নাগাল পায়। বাট এই জি এবং এ হচ্ছে পিউরিন বেস, টি এবং সি হচ্ছে পাইরিমিডিন বেস। এখানে একটা পিউরিন, একটা পাইরিমিডিন, একটা পিউরিন, একটা পাইরিমিডিন। পিউরিনের জি হবে, পাইরিমিডিনের সি হবে, পিউরিনের এ হবে, পাইরিমিডিনের টি হবে। বাট এই জি জায়গায় এখানে জি দিছো, জি এর সাথে যদি টি দাও, তাহলে এখানে যে বন্ধন, এই যে মিলবে না, দেখো এটা কিরকম জায়গাটা, এটা কিরকম মিলে, খাপে খাপে মিলবে না, লক এন্ড কি সিস্টেমে মিলবে না। বাট এই যে এরকম এবং এরকম, এই লক এন্ড কি সিস্টেমে মিলে যাচ্ছে, এই অংশটা এর ভিতরে ঢুকে যাচ্ছে, মিলে যাচ্ছে। আবার এখান থেকে এই যে গ্যাপ, জি এবং সি দুটো মিলে এমন দূরত্ব যারা একে অপরকে টাচ করতে পারে, নাগাল পায়। বাট এখানে জি দিয়ে যদি টি দাও, তাহলে গ্যাপটা ফিল আপ হবে না, নাগাল পাবেন না। তাছাড়া এই এ এবং টি এর মধ্যেকার বন্ড হচ্ছে দুটি, সি এবং জি এর মধ্যেকার বন্ড হচ্ছে তিনটি। মলিকুলার স্ট্রাকচারগুলো ঠিক এরকম, এই জন্য। আবার দেখো এই যে এস, আমি বলেছিলাম ডিএনএ সূত্র দুটি অ্যান্টি প্যারালাল। এই যে দেখো এই এই অক্সিজেন ব্রিজটা কোন দিকে, এই অক্সিজেন ব্রিজটা কোন দিকে, এগুলো আগে বুঝিয়েছি, এখন আর বুঝাবো না, এখন শুধু রেপ্লিকেশনটা পড়ায়, সময় অনেক বেশি লাগবে। দেখো ডাবল হেলিক্সকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য ডিএনএ অণুর দুটো স্ট্র্যান্ডকে অবশ্যই একটি থেকে অপরটিকে পৃথক হতে হবে। ডিএনএ অণুর সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স রেপ্লিকেশনের সূচনা অঞ্চল হিসেবে কাজ করে। এই অঞ্চলকে অরিজিন বা অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন অরিজিন, সংক্ষেপে ওরি বলে। মনে করো এই যে টোটাল ডিএনএটা, মনে করো যে অংশে ভেঙেছে, এই ভাঙার পর এখান এটুক কিন্তু ভাঙে নাই, এটুক কিন্তু ভাঙে নাই, এখানে হাইড্রোজেন বন্ড ভেঙে পৃথক হয়েছে। পৃথক হওয়ার পর যে কোনো একটা জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হবে, যে জায়গা থেকে শুরু হবে সেটাই ওরি বা অরিজিন অফ রেপ্লিকেশন। পরের স্লাইডে দেখো, প্রথমে হেলিকেস এনজাইম ওরিতে সংযুক্ত হয়ে ডাবল হেলিক্সের প্যাঁচ খুলতে শুরু করে এবং এই কাজটা করে হেলিকেস এনজাইম মূলত হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দেয় এবং দুইটা সূত্র আলাদা হয়ে যায়। এবং কমপ্লিমেন্টারি বেস পেয়ার এর হাইড্রোজেন বন্ড ভেঙে ডিএনএ অণুর স্ট্র্যান্ড দুটিকে প্যাঁচ মুক্ত পৃথক করে দেয়। ওই যে কমপ্লিমেন্টারি বেস পেয়ার মানে এর সাথে টি, সির সাথে জি, এদের মধ্যকার হাইড্রোজেন বন্ডটা ভেঙে দেয়। ভেঙে দিলে কি হয়, দুটি স্ট্র্যান্ড পৃথক হয়ে যাওয়ার স্থানে ওয়াই আকৃতির একটা গঠন তৈরি হয়, যাকে রেপ্লিকেশন ফর্ক। ফর্ক মানে কি, ওই যে হেয়ার এর মতো, মাথায় যে ফুল দিত তখনকার মেয়েরা, কাটা হেয়ার পিন এরকম দেখায়, রেপ্লিকেশন ফর্ক, ফর্ক বলা হয়। হেলিকেস এনজাইম এটিপি থেকে শক্তি নিয়ে হাইড্রোজেন বন্ড ভাঙার কাজটি করে। এই যে এখানকার যে বন্ড, এই বন্ডটা হেলিকেস এনজাইম ভেঙে দেয়। ভেঙে দিলে কি হয় খেয়াল করো তো, এইখান থেকে ধরো এটুক পর্যন্ত আসো, যদি বন্ডটা ভেঙে যায় তখন একটু ওয়াই শেপ করো না, এই দেখুন ওয়াই শেপ হয়েছে কিনা, এখান থেকে আসো একটু, এখান থেকে আসো একটু, এই যে ওয়াই শেপ হলো, এই শেপটাই হলো অ্যাপ্লিকেশন ফর্ক। ওই যে টিউনিং ফর্ক আছে ফিজিক্সে, সেই টিউনিং ফর্কের মতো রেপ্লিকেশন ফর্ক। এরপর দেখো তাহলে কি হলো, সূত্র দুটি আলাদা হলো। সদ্য প্যাঁচ খোলার পরে, প্যাঁচটা খুলে গেল কখন, হাইড্রোজেন বন্ড ভাঙার পর। এই বন্ডটা কে ভেঙেছে, হেলিকেস এনজাইম। পূর্বের টান বা আকর্ষণজনিত কারণে
পৃথককৃত স্ট্র্যান্ড দুটি পুনরায় প্যাঁচ পাকাতেও জড়ো হতে চায়, তারা আবারও প্যাঁচ সৃষ্টি করতে চায়, কিন্তু সেখানে এক ধরনের এনজাইম আছে, ওই যে রেপ্লিজম এনজাইমের একটি এনজাইম টপোআইসোমারেজ এনজাইম পৃথক স্ট্র্যান্ড দুটিকে পুনরায় একসাথে প্যাঁচ তৈরি করতে ও জড়ো হতে দেয় না। আদিকোষে এই কাজটি করে গাইডেস এনজাইম, বাট প্রকৃত কোষে করে টপোআইসোমারেজ এনজাইম। পরের স্লাইডে দেখি, দুটি স্ট্র্যান্ড যেহেতু একটি অপরটির পরিপূরক, অবশ্যই একটি অপরটির পরিপূরক, বাট দে আর নট আইডেন্টিক্যাল, একটি আরেকটির মতো না, বাট কমপ্লিমেন্টারি, তাই এরা পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি করে সংযুক্ত হতে চায়। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন মানে এই প্রোটিনটা সূত্রক দুটিকে আলাদা থাকতে দেয়, সিঙ্গেল মানে একক স্ট্র্যান্ড সূত্রক বাইন্ডিং প্রোটিন, এই এনজাইমটা ওই সূত্রক দুটাকে এককভাবে থাকতে দেয়, জড়ো হতে দেয় না, পৃথককৃত স্ট্র্যান্ড দুটিতে সংযুক্ত হয়ে যায় এবং এদের মাঝে পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি হতে দেয় না। এই যে দেখো, তোমরা ফিগারে দেখো, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এই যে এসএসবিপি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এই যে দেখো প্রোটিন, এই যে দেখো প্রোটিন, এখানে দেখো এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এই যে বাইন্ডিং প্রোটিন, এই প্রোটিন এই সূত্রক দুটিকে আবার প্যাঁচ সৃষ্টি করতে দেয় না, কারণ প্যাঁচ সৃষ্টি করলে আবার নতুন করে ডিএন তৈরি হতে পারবে না, শ্বাস পাওয়া যাবে না। রেপ্লিকেশনের জন্য পৃথক হওয়া প্রতিটি স্ট্র্যান্ড নতুন স্ট্র্যান্ড তৈরির টেমপ্লেট বা শ্বাস হিসেবে ব্যবহৃত হয়। এই সূত্রকটা যখন আলাদা হলো তখন তার এখানে আরেকটি সূত্রক তৈরির জায়গা হলো, এটাই তখন ওই মাতৃসূত্রকটা যে টেমপ্লেট মানে মাতৃ ডিএনএ, যেটা মাতৃ ডিএনএ টেমপ্লেট শ্বাস হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা মাতৃ ডিএনএ, এটা শ্বাস হিসেবে টেমপ্লেট শ্বাস হিসেবে ব্যবহৃত হয়ে একটা নতুন আরেকটি সূত্রক তৈরি হচ্ছে। এটা মাতৃ ডিএনএ, এটা টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়ে নতুন আরেকটি ডিএনএ সূত্রক তৈরি হচ্ছে। বাকিটা পরের স্লাইডে আসো। ধাপ 2, সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। ওই যে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, কিভাবে হয় দেখো, ডিএনএ পলিমারেজ প্রতিটি স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি নতুন স্ট্র্যান্ড তৈরি করে রেপ্লিকেশনের কাজ করে থাকে। এই যে দেখো ডিএনএ পলিমারেজ এনজাইম, এই যে গোল হলুদ, এটা ডিএনএ পলিমারেজ, এই যে গোল হলুদ, এটা ডিএনএ পলিমারেজ এনজাইম কি করে প্রতিটি স্ট্র্যান্ডের, এই যেটা স্ট্র্যান্ড, এই যেটা স্ট্র্যান্ড, এটা কমপ্লিমেন্টারি, এই যেটা এই ডিএনএ, এই কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড কি করে ডিএনএ পলিমারেজ প্রতিটি স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি নতুন স্ট্র্যান্ড তৈরি করে রেপ্লিকেশনের কাজ করে থাকে। কিন্তু এই এনজাইম কেবল পূর্ব থেকে, খেয়াল করো এখান থেকে খেয়াল করো, কিন্তু হ্যাঁ, এই এনজাইম কেবল পূর্ব থেকে বিরাজমান স্ট্র্যান্ডের 3 প্রাইম প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। এই যে দেখো, এইটা হচ্ছে শ্বাস, এটা পূর্ব থেকে বিরাজমান, এটা পূর্ব থেকে বিরাজমান, এইটা মাতৃসূত্রক, এটা মাতৃসূত্রক, এটা টেমপ্লেট, এটা টেমপ্লেট, কি বলছে, কিন্তু এই এনজাইম কেবল পূর্ব থেকে বিরাজমান, এই কেবল পূর্ব থেকে বিরাজমান স্ট্র্যান্ডের 3 প্রাইম প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। এই সূত্রকের এইখানে নিউক্লিওটাইড যুক্ত করতে পারবে। এটা যদি এই সূত্রকে 3 প্রাইম প্রান্ত হয়, এই সূত্র বলতে টেমপ্লেট মাত্র ডিএনএ, দেখো এখান থেকে আসো, এখানে আসো আসো আসো, এইভাবে আসো, এই আসো, এই আসো, এটা হবে 5 প্রাইম, আগের ক্লাসগুলো করলে বুঝবা। তারপর এই সূত্রকের, এই দুইটা সূত্রকের এটা যদি 3 প্রাইম হয়, এটা অবশ্যই 5 প্রাইম, এটা 3 প্রাইম হলে এই সূত্রকে সোজা একই সূত্রের এইটা হচ্ছে 5 প্রাইম, আবার এটা 3 প্রাইম হলে এই সূত্রকে এটা 5 প্রাইম, এটা যদি 5 প্রাইম হয় এই সূত্রকের এইটা হচ্ছে 3 প্রাইম। তাহলে খেয়াল করো, পূর্ব থেকে বিরাজমান, এইটা পূর্ব থেকে বিরাজমান, এইটা পূর্ব থেকে বিরাজমান, 3 প্রাইম প্রান্তে এই যে এখানে নিউক্লিওটাইড যুক্ত হবে, এটার এই দিক থেকে নিউক্লিওটাইড যুক্ত হবে, কেন, এই সূত্রকের এটা 5 প্রাইম, এখান থেকে নিউক্লিওটাইড যুক্ত হবে না, এই যে এইটা হচ্ছে 5 প্রাইম, তাহলে এই দিক থেকে নিউক্লিওটাইড যুক্ত হবে। দেখো এখানে অ্যারোসাইন কোন দিকে, এই যে অ্যারোসাইন বাম দিকে, এখানে অ্যারোসাইন দেখো কোন দিকে, এই যে ডান দিকে, কথাটা খেয়াল করছো, তার মানে কি, এই যে 3 প্রাইম প্রান্ত থেকে যুক্ত হয়ে এদিকে 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 যাচ্ছে, এই যে এই 3 প্রাইম, এটা এখানে 3 প্রাইম 5 প্রাইমটা গুলাই ফেলো না, 3 প্রাইম 5 প্রাইম এটা মাতৃসূত্রক, এটা মাতৃসূত্রকের এই সূত্রকের 3 প্রাইম, এটা এই সূত্রকের এইটা 5 প্রাইম, এই অপর সূত্রকের এটা 5 প্রাইম, তাহলে এই অপর সূত্রকের এটা 3 প্রাইম, বাট নতুন সূত্রক তৈরি হবে কিভাবে, আগের যে বিরাজমান মানে মাতৃসূত্রকের 3 প্রাইম প্রান্তে, এই যে এখান থেকে শুরু হবে, এই দিকে যাইতে থাকবে, তারপর এই যে মাতৃসূত্র এটা এইখান থেকে শুরু হয়ে এই দিকে যেতে থাকবে, দেখো এই যে অনুলিপনের দিক, এই যে দেখো অনুলিপনের দিক, আশা করি এতটুকু বুঝছো। তাহলে কি হবে, তাই নতুন স্ট্র্যান্ড সর্বদা 5 প্রাইম টু 3 প্রাইম, এটা তো মাতৃসূত্রক, মাতৃসূত্রকে 3 প্রাইম প্রান্তে যুক্ত হচ্ছে, কিন্তু নতুন সূত্রকে এটা কি হবে 5 প্রাইম, তাই নতুন সূত্রক হবে 5 প্রাইম টু 3 প্রাইম, বাট মাতৃসূত্রক 3 প্রাইম টু 5 প্রাইম। আরেকবার বলছি, পরিপূরক সূত্র তৈরি হবে কিভাবে তৈরি হবে, আগে যে সূত্রকটা ছিল সেই সূত্রকে 3 প্রাইম প্রান্তে
নিউক্লিওটাইড যুক্ত হবে। কেন? ওখানে মুক্ত হাইড্রক্সিল গ্রুপ থাকে যেখানে আরেকটি নিউক্লিওটাইড এসে বসার জায়গা হয়। তাই টেমপ্লেটের 3 প্রাইম টু 5 প্রাইম বাট নতুন সূত্রকের 5 প্রাইম টু 3 প্রাইম। আশা করি বুঝতে পেরেছো। লেকচার অনেক লম্বা আর দ্রুত আগাতে হবে। রেপ্লিকেশনের জন্য রেপ্লিকেশন ফর্ক তৈরি হলে সেখানে কেবল দুটি পুরাতন স্ট্র্যান্ড থাকে, তার নতুন স্ট্র্যান্ড তৈরির চান্স হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু সেখানে পূর্ব থেকে বিরাজমান অন্য কোনো স্ট্র্যান্ড বা তার অংশ থাকে না, এটা তুমি বুঝছো। অথচ নতুন করে নিউক্লিওটাইড সংযুক্তের মাধ্যমে সাসের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরির জন্য সেখানে অন্তত একটি ক্ষুদ্র স্ট্র্যান্ডের উপস্থিতি প্রয়োজন। আচ্ছা, যে কথাটা বলছিলাম, দুটি মাতৃসূত্রক আছে, তার অপোজিটে নতুন সূত্রক তৈরি হবে, একটা ভিত্তি তো দরকার। কোনো স্ট্র্যান্ড নাই, এখানে অন্তত একটি ক্ষুদ্র স্ট্র্যান্ডের উপস্থিতি প্রয়োজন। তাহলে এটা করতে গেছে দেখো আরএনএ প্রাইমেস। এই এনজাইম পুরাতন একটি স্ট্র্যান্ডকে সাস হিসেবে ব্যবহার করে রেপ্লিকেশন ফর্কের কাছে একটি ক্ষুদ্র কমপ্লিমেন্টারি আরএনএ সূত্র তৈরি করে দেয়। এটাকে বেস করে পরে নতুন ডিএনএ তৈরি হবে। এই ক্ষুদ্র স্ট্র্যান্ডকে বলা হয় আরএনএ প্রাইমার। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, কিন্তু শুরুতে ক্ষুদ্র একটি আরএনএ সূত্রকের একটা অংশ তৈরি হয়, এটাকে বলা হয় আরএনএ প্রাইমার। কেন হয় জানো? এই প্রাইমারের 3 প্রাইম প্রান্তে মুক্ত হাইড্রক্সিল গ্রুপ থাকে। একটি যে নিউক্লিওটাইড এসে বসবে, বসার জন্য যে জায়গাটা, সেই জায়গা লাগবে, মুক্ত হাইড্রক্সিল গ্রুপ লাগবে। আরএনএ প্রাইমারে সে মুক্ত হাইড্রক্সিল গ্রুপ থাকে। এই জন্য ওই পুরাতন সূত্রের ওই প্রান্তেই সেটা বসতে পারে। পুরাতন সূত্রকে 3 প্রাইম প্রান্তে এই জন্য নিউক্লিওটাইড যুক্ত হতে পারে। কেন? 3 প্রাইম প্রান্তে মুক্ত হাইড্রক্সিল গ্রুপ থাকে। তো এখানে যখন একটা নতুন কি করে দিতে হবে, প্রাইমারের 3 প্রাইম প্রান্তে মুক্ত হাইড্রক্সিল গ্রুপ থাকে। আরএনএ প্রাইমার তৈরি হওয়ার পর ডিএনএ পলিমারেজ এনজাইম এই প্রাইমারকে ভিত্তি করে নিউক্লিওটাইড সংযুক্তের কাজ শুরু করতে পারে। যেখান থেকে হবে সেখানে একটা প্রাইমার আসবে, প্রাইমারে 3 প্রাইম প্রান্ত থাকবে, এটা 5 প্রাইম, এদিকে 3 প্রাইম। এই 3 প্রাইম প্রান্তে আরেকটি ডিএনএ এসে নিউক্লিওটাইড, ডিএনএ না নিউক্লিওটাইড এসে যুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছো। দ্রুত একটু আগাতে হচ্ছে। ডিএনএ পলিমারেজ 3 কি করে দেখো, এই এনজাইম সাসের একটি কমপ্লিমেন্টারি মানে কি, এ ডাবল বন্ড টি জি ট্রিপল, এটা ট্রিপল বন্ড হবে, এখানে ট্রিপল বন্ড করবা, এটা ভুল হয়েছে, ট্রিপল বন্ড হবে। সি নিউক্লিওটাইড এনে আরএনএ প্রাইমারের 3 প্রাইম প্রান্তে সংযুক্ত করে দেয়। ওই যে নিউক্লিওটাইড, এই যে নিউক্লিওটাইড এনে একের পর এক সংযুক্ত করে দেয়, নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরির সূচনা করে, এবং রেপ্লিকেশন কাজটি শেষ না হওয়া পর্যন্ত একটির পর একটি নিউক্লিওটাইড সংযুক্তি চলতে থাকে। শেষ পর্যন্ত নতুন সৃষ্ট ডিএনএ থেকে প্রাইমার অংশ সরিয়ে দেওয়া হয়, কারণ প্রাইমার আরএনএ। এরপরে দেখো, পৃথককৃত দুটি সূত্রের পর একটি তার প্রতিরোধ সৃষ্টি করে, যা নিরবচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে। পৃথককৃত দুটি সূত্রের একটি, এই একটা পৃথককৃত সূত্র, এই যে একটা পৃথককৃত সূত্র, এই দুটির মধ্যে একটি, এই যে এটি তার অনুরূপ বা প্রতিরোধ সৃষ্টি করে, যা নিরবিচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে। এই যে দেখো কন্টিনিউয়াস, এখানে কোনো বিচ্ছিন্নতা নাই, একদম নিরবিচ্ছিন্নভাবে ফর্কের এদিকে, ফর্কটা এদিকে সৃষ্টি হচ্ছে, এদিকে এগুতে থাকে। নতুন সৃষ্ট এই সূত্রকে বলা হয় অগ্রগামী সূত্র। এটা লিডিং সূত্র বা অগ্রগামী সূত্র। অপর সূত্রটি, এই সূত্রটি নিরবিচ্ছিন্নভাবে অনুলিপন সৃষ্টি করতে পারে। দেখুন এখানে একটা খন্ড গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এটা নিরবিচ্ছিন্নভাবে করতে পারে না, এটা নিরবিচ্ছিন্নভাবে করতে পারে। এটা লিডিং সূত্র, এটা ল্যাগিং সূত্র, ধীরগতির। অপর সূত্রটি নিরবিচ্ছিন্নভাবে অনুলিপন সৃষ্টি করতে পারে না, খন্ড খন্ডভাবে সৃষ্ট নতুন সূত্রকে বলা হয় ধীরগামী সূত্র বা ল্যাগিং সূত্র। তারপর দেখো তীর চিহ্নের মাধ্যমে প্রতিরোধ সৃষ্টির অগ্রসরমান দিক, এই যে এটা এদিকে হয়, এটা এদিকে হয়। তারপরে আসো পরের স্লাইডে কি বলছে দেখো, দ্রুত খেয়াল করো। 4 নম্বর দেখো, লিডিং সূত্র নিরবিচ্ছিন্নভাবে তার প্রতিরোধ সৃষ্টি করে অগ্রসর হওয়ার কারণে, এই যে এটা অগ্রসর হচ্ছে, ল্যাগিং সূত্রে জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারি তৈরি হয়। এই যে ল্যাগিং সূত্র, জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারি, এগুলো একটা, এই যে এগুলো নিউক্লিওটাইড সারি তৈরি হয়। জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারিটি একটু লম্বা হলে সেখানে প্রাইমেস এনজাইম চলে আসে, কার্যকর হয় এবং একটি প্রাইমার তৈরি করে। কেন? ওই একটির সাথে একটি জোড়া লাগানোর জন্য, অর্থাৎ 3 প্রাইম হাইড্রোক্সিল প্রান্ত সৃষ্টি করে দেয়, ফলে অনুলিপন কাজ শুরু হয়। লিডিং সূত্রের মতো এখানে অনুলিপন নিরবচ্ছিন্নভাবে হয় না, খন্ড খন্ডভাবে হয়। প্রতিটি খণ্ডের জন্য একটি প্রাইমার ব্যবহৃত হয়। ডিএনএ পলিমারেজ, এই যে ডিএনএ পলিমারেজ এনজাইম, এটার আবার প্রকারভেদ আছে। 1 প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়। ডিএনএ পলিমারেজ 1 কি করে, সেখানে প্রাইমারটাকে সরিয়ে দেয়, ডিএনএটাকে প্রতিস্থাপিত করে দেয়, ফলে কি হয়, ছোট্ট একটি গ্যাপ থেকে যায়। এর ফলে কি হচ্ছে, ডিএনএ অণুর অনুলিপনে ল্যাগিং সূত্রের খন্ড খন্ড বিচ্ছিন্ন অংশকে ওকাজাকি খন্ড বলে পরীক্ষায় প্রশ্ন হয়। এই দেখো ওকাজাকি খন্ড, এটা একটা ওকাজাকি খন্ড, এটা একটা ওকাজাকি খন্ড, এটা একটা ওকাজাকি খন্ড। ডিএনএ অণুর অনুলিপনে ল্যাগিং সূত্রের খন্ড খন্ড বিচ্ছিন্ন অংশকে কি বলে, ওকাজাকি খন্ড বলে। লাইগেস এনজাইম ওকাজাকি খন্ডগুলোর মধ্যেকার গ্যাপকে, এই যে দেখো লাইগেস এনজাইম
গ্যাপকে সংযুক্ত করে অনুলিপিত অংশকে নিরবচ্ছিন্ন দান করে। এখানে লাইগেজ এনজাইম চলে আসে, এই বিচ্ছিন্নতাটাকে যুক্ত করে দিয়ে এটা গ্যাপটা ফিল আপ করে দেয়। একই সাথে ডিএনএ ডাবল হেলিক্স এর বিভিন্ন স্থানে অনুলিপন কার্য শুরু হওয়াতে অল্প সময়ের মধ্যেই পরিপূর্ণ ডাবল হেলিক্সটি অনুলিপিত হয়ে দুটি ডাবল হেলিক্সে পরিণত হয়, অর্থাৎ অনুলিপন সমাপ্ত হয়। এদিকেও হয়, এদিকেও হয়। অনুলিপন সমাপ্ত হলে রেপ্লিসোম এনজাইম বিচ্ছিন্ন হয়ে সরে যায়। তার মানে কি, রেপ্লিসোম এনজাইম সরে যাবে। যাই হোক, এরপর দেখো প্রুফ রিডিংটা দেখি হয়েছে কিনা। নতুন স্ট্র্যান্ড তৈরিকালে ভুল নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে যেতে পারে। ডিএনএ অনুলিপনের সময় মানুষের প্রতি 1000 জিন এর মধ্যে একটি ভুল হতে পারে। যেমন এ ডাবল বন্ড টি এর স্থলে এ ডাবল বন্ড সি হয়ে যেতে পারে। ডিএনএ এর নিজস্ব নিয়ন্ত্রণে ভুল ধরার জন্য প্রুফ রিডিং ব্যবস্থা আছে। এই ধরনের ভুলকে বলা হয় মিসম্যাচ। ভুল ধরা পড়লে তা মেরামত করে নেওয়ারও ব্যবস্থা আছে। যেমন এ এর সাথে সি যুক্ত হয়ে থাকলে মেরামতের মাধ্যমে সি কে সরিয়ে দিয়ে টি অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এটা মাতৃসূত্রক, এটা নতুন সূত্রক, এটা নতুন সূত্রক, এটা মাতৃসূত্রক। এই টোটালটা রেপ্লিকেশন ফর্ক, এটা ডিএনএ পলিমারেজ এনজাইম, এটা হেলিকেজ এনজাইম, এটা তারপর এটা রেপ্লিকেশন ফর্ক, এটা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ওকাজাকি খন্ড, ডিএনএ পলিমারেজ এনজাইম, ওকাজাকি খন্ড, এই যে লাইগেজ এনজাইম। আশা করি বুঝছো। টাইম অনেক নিয়েছি, উপায় নাই, এভাবেই পড়াতে হবে। নিজেদেরকে বারবার শুনতে হবে, শুনলে বুঝবে, প্রতিটি লেকচার শুনবে, তাহলে এটা সহজ হয়ে যাবে। আজকে আর নয়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তার আগে ছোট্ট একটি হোমওয়ার্ক, ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার বর্ণনা দাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।